আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 ওয়ার্ল্ডে। শক্তিশালী সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম নিয়ে হামাসের বিরুদ্ধে সর্বাত্মক হামলা শুরু করেছিল ইসরায়েল। তবে দীর্ঘ 8 মাসেও বাগে আনতে পারেনি হামাসকে। উপরন্তু যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে পরিষ্কারভাবে ফাঁদে পড়ে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছরের অক্টোবরে যে 3টি লক্ষ্যকে সামনে রেখে ইসরায়েল গাজায় হামলা শুরু করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গাজা থেকে হামাসকে নির্মূল করা এবং হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করা। কিন্তু দীর্ঘ 8 মাস সময় পার হলেও এতে বলার মতো সাফল্য পায়নি ইসরায়েল। এ পর্যন্ত তাদের হামলায় প্রায় 36,000 ফিলিস্তিনি নিহত হলেও তাদের মধ্যে সিংহভাগই ফিলিস্তিনের বেসামরিক নাগরিক। বরং হামাস তার শক্তি দেখাতে কয়েকদিন আগেই ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে বন্দী বা জিম্মি মুক্তির বেলাতেও বলার মতো কোনো সাফল্যই নেই ইসরায়েলি বাহিনীর। এই অবস্থায় চলমান সংঘাতে যুদ্ধবিরতি দাবি উঠছে বিশ্বজুড়েই। এমনকি ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এ ব্যাপারে একটি প্রস্তাবনা পেশ করেছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলের পক্ষ থেকে তিনি প্রস্তাবটি দিয়েছেন। হামাসকে তিনি প্রস্তাবটি মেনে নেওয়ার আহ্বান জানান। বাইডেনের প্রস্তাব বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি হামাস এবং ইসরায়েলের বিরোধী দলগুলো স্বাগত জানায়। কিন্তু খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই তা প্রত্যাখ্যান করে বসেন। তিনি বলেন, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবেন না। এমনকি তার মন্ত্রিসভার 2 সদস্য ঘোষণা দেন, যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নেওয়া হলে তারা পদত্যাগ করবেন। এ অবস্থায় নেতানিয়াহু পরিষ্কারভাবে ফাঁদে পড়ে গেছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাক্কার বলেন, একদিকে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহুকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে চাপ দিচ্ছেন। অন্যদিকে তার জোট সরকারের 2 উগ্রপন্থী মন্ত্রী পদত্যাগের হুমকি দিয়ে বলছেন, নেতানিয়াহু এই প্রস্তাব মেনে নিলে তারা সরকার ভেঙে দেবেন। এমনিতেই বর্তমানে নেতানিয়াহুর জোট সরকারের অবস্থান খুবই নড়বড়ে। সেটি ভেঙে গেলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যাবে। আবার যুদ্ধ বন্ধ হলে নতুন নির্বাচনের দাবি উঠবে দেশটিতে। ফলে বাইডেনের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে খতিয়ে দেখতে হচ্ছে তাকে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। যুদ্ধ দীর্ঘ হলে ক্ষতির তালিকাও দীর্ঘ হবে। সাম্প্রতিক প্রেক্ষাপটে অনেক দেশই ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটিও ইসরায়েলের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ। সব মিলিয়ে বড় ধরনের চাপ ও ফাঁদের মুখে পড়ে গেছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহু আরও চাপে পড়ে গেছেন হামাসের হাতে বন্দী থাকা আরও 4 ইসরায়েলি নিহতের ঘটনায়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি অভিযানের সময় এই 4 জন একসঙ্গে মারা গেছেন। তবে তাদের লাশ এখনও হামাসের হাতে রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, সাম্প্রতিক সপ্তাহে সংগৃহীত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তারা এই বিষয়টি নিশ্চিত হয়েছেন। এদিকে হামাসের ভাই হিসেবে পরিচিত হিজবুল্লাহর যোদ্ধারা তাদের দায়িত্ব যেন অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। ইসরায়েলে লাগাতার আক্রমণের ফলে দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে তারা। এমনকি লাখ লাখ ইসরায়েলি বসতিকারী দখল করা এসব এলাকা থেকে পালিয়ে গেছে। সবশেষ হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর গ্যালিলি ফরমেশনের সদর দফতরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। গ্রুপটি অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি টার্গেটগুলোতে কাতিউষা রকেট দিয়ে হামলার দাবিও করেছে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। তবে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লাগতে দেখা গেছে। গত অক্টোবর থেকে ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তবে এই প্রথমবারের মতো ইরান সমর্থিত গ্রুপটি এক স্কোয়াড্রন ড্রোন হামলার কথা ঘোষণা করল। হামলার সময় বেশ কয়েকবার উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। অধিবাসীদের দ্রুত শেল্টারে আশ্রয় নিতে বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে বিস্ফোরক বোঝা একটি ড্রোনকে ভূপাতিত করেছে। এছাড়া উত্তর ইসরায়েলে আরও অন্তত 2টি ড্রোন ভূপাতিত হয়েছে। এই হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। অন্তত 30 ইসরায়েলি দমকল ইউনিট এসব আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। তারা জানায়, তারা 13 ঘন্টার বেশি সময় ধরে আগুন নেভানোর কাজ করছে। এদিকে ইসরায়েলি চ্যানেল 12 এর বরাত দিয়ে আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ফ্রন্টে 3000টিরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফলে ইসরায়েলি সরকারকে এই এলাকাগুলির বেশিরভাগ খালি করতে বাধ্য করেছে। ইসরায়েলি চ্যানেল 12 বলছে, এই অঞ্চলে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, এমনকি শেষ হলেও 1 বছর পর পর্যন্ত তাদের ঘর বাড়িতে ফিরে যেতে পারবে না দখলকৃত এসব অঞ্চল ছেড়ে যাওয়া ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
আউটলেট অনুসারে দখলকৃত এলাকা এবং পশ্চিম আল জলিলে অন্তত 930টি ভবন এবং বন্দোবস্তের আবাসন ইউনিটগুলি 86টি বসতিতে হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে ইরান প্রসঙ্গ। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিশ্চিতের পরপরই আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। গত 30 মে থেকে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী নিবন্ধন। ইতোমধ্যে দেশটির বেশ কয়েকজন প্রবীণ রাজনীতিবিদ নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে দেশটির বেশ কয়েকজন কট্টরপন্থী প্রার্থী। বলা হচ্ছে এদের কেউ একজন নির্বাচিত হলে ইরানের শত্রুদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে, বিশেষ করে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্য। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও রয়েছেন। রবিবার তিনি নিবন্ধন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাদের কড়া সমালোচনার জন্য আহমাদিনেজাদের পরিচিতি রয়েছে। তিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি বেশ কয়েকবার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন। এর আগে 2017 সালেও তিনি নির্বাচন করতে চেয়েছিলেন। সে সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে নিষেধ করেছিলেন। তবে খামেনির নিষেধ অমান্য করেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তাকে নির্বাচনে দাঁড়াতে দেয়নি দেশটির গার্ডিয়ান কাউন্সিল। তবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাবেন কিনা তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, দেশটিতে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন কে পারবেন না সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিলের সদস্যদের নিয়োগ দেন ইরানি সর্বোচ্চ নেতা। এদিকে দেশটির কট্টরপন্থী সাবেক নারী আইন প্রণেতা জোহরে এলাহিয়ান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। গার্ডিয়ান কাউন্সিল অনুমোদন দিলে তিনি হবেন ইরানে ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম নারী। 57 বছর বয়সী এলাহিয়ান একজন চিকিৎসক এবং ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সাবেক সদস্য। তিনি 2 বার সংসদে নির্বাচিত হন। অন্য কট্টরপন্থীদের মতো এলাহিয়ান বাধ্যতামূলক হিজাবের নিয়ম সমর্থন করেন। গত মার্চে নারী জীবন স্বাধীনতা আন্দোলনে জড়িত বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার রিপোর্টে বলা হয়েছে, 30 মে প্রার্থীদের নিবন্ধন শুরু হয়ে 30 জুন পর্যন্ত চলবে। আগামী 11 জুন যাচাই বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল এবং আগামী 12 জুন থেকে 27 জুন পর্যন্ত মোট 14 দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আর নির্বাচন হবে আগামী 28 জুন। এদিকে সোমবার শেষ দিনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিবন্ধন করেছেন সাবেক প্রেসিডেন্ট হাসান রোহানির অধীনস্থ ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গীরি। এছাড়াও সোমবার নিবন্ধিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে সাবেক আইন প্রণেতা ইলিয়াস নাদেরান, হাসান সোবহানি, হাসান কামরান দাস্ত জেরদি এবং ওয়াহিদ জালাল জাদে রয়েছেন। এর আগে গত 19 মে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের খুদা আফারিন অঞ্চলে একটি বাঁধ উদ্বোধনের পর ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি 2 মাস এই দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অসুস্থতা, মৃত্যু, অভিশংসন বা সংসদ কর্তৃক অপসারণের ফলে দায়িত্ব পালন করতে অপারগ হলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে সংসদ এবং বিচার বিভাগের প্রধানদের সাথে যৌথভাবে পরবর্তী সর্বোচ্চ 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবেন তিনি। এসব কিছুই হতে হবে সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে, কারণ ইরানের যে কোনো বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত।